আসসালামু আলাইকুম সবাইকে। নীরব ভালোবাসা গল্পের 2 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মাথার উপর ফুল স্পিডে ভনভনিয়ে ফ্যান চললেও কুলকুল করে ঘামছে উল্লাসী। তাকে ঘিরে চারপাশে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ। নতুন বউ দেখতে আসা পাড়ার মহিলাদের ভিড়ে গরমের তুপে একদম হাঁফফাঁস অবস্থা তার। অপরদিকে শাড়ি এবং গহনার ভার সব মিলিয়ে নিজেকে পুরো পাগল পাগল লাগছে। সব ছেড়ে ছুড়ে এক দৌড়ে ছুটে যেতে ইচ্ছে করছে নিজের বাড়িতে, তবে সেখানেও বারণ রয়েছে। ছোট মা খুব ভালো করে তাকে বুঝিয়ে দিয়েছে এ বাড়িতে আসার পর কি কি তার করণীয়। এমন কোনো কাজ করতে নিষেধ করেছেন যে কাজে এবারের লোক অসন্তোষ হয়। তবে আপাতত কিছুই ভাবতে ইচ্ছে করছে না তার। চোখ জোড়া জ্বলছে ফেলে আসা ছোট্ট বোনটির জন্য। বুকের ভেতরটাই হাহাকার করছে। ছোট মা নিশ্চয়ই সুহাকে নানান জিনিসে বলে যত্ন সহকারে খাওয়াবে না, তাহলে কি আজ পুরো রাত না খেয়ে কাটাবে সুহা? বৌমা এটা খাও। খুব কাছ থেকে একটি মেয়েলি কণ্ঠস্বর কানে আসায় চোখ জোড়া তুলে সামনে তাকাতে বেশ বয়সী একটা মহিলাকে দেখতে পেল উল্লাসী। তার দিকে ডেব ডেব চোখে তাকাতেই তিনি আবারও বলে উঠলেন, কি ব্যাপার, নাও, জামাইয়ের খাওয়া দুধ একটু হলেও খাইতে হয়। অর্ধপূর্ণ দুধের গ্লাসের দিকে হাত বাড়িয়ে তা এক চুমুকে খেয়ে আবারও ফিরিয়ে দিল উল্লাসী। তারপর আর চোখে পাশের মানুষটার দিকে তাকাতেই বুকের ভেতরটায় টিপ টিপ করে উঠল। বেশ উঁচু স্বাস্থ্যবান পুরুষ বলা চলে লোকটিকে। শ্যামবর্ণের শরীরের রঙের সাথে মুখ ভর্তি খুঁচা খুঁচা কালো দাড়িতে তাকে দেখতে কোনো অংশে দানবের চেয়ে কম লাগছে না। বেশ কিছুক্ষণ যাবৎ লোকটির পাশে বসে থাকলেও চোখ উঁচিয়ে তাকে দেখার সাহস হয়ে উঠছিল না। কোথাও একটি জড়তা কাজ করছিল। তারপর বলল, ভাবি, ও ভাবি, আমার ভাবি, প্রাণের ভাবি, এটা খাও তো। চিন্তার রাজ্যে বেড়া জালে ছিঁড়ে বাস্তবে প্রবেশ করতে মুখের সামনে একটি চামচ দেখতে পেয়ে ছোট্ট একটি নিঃশ্বাস ফেললো উল্লাসী। এ বাড়িতে আসার পর থেকে এটা সেটা তাকে খাইয়ে যাচ্ছে সকালে। ছোট মোটো এক পেটে এত খাবার আটবে কিনা তা একবারও ভেবে দেখছে না এরা। খানিকটা বিরক্ত হয়ে চামচের খাবারে মুখ পুরতেই পুরো মুখ তেতো হয়ে উঠল উল্লাসীর। চোখ মুখ কুচকে চামচ আঁকড়ে ধরে তাকে খাইয়ে দেয়া মেয়েটির দিকে তাকাতেই হো হো করে হেসে উঠল সে। তার দিকে বুড়ো আঙ্গুল মেলে ধরে বলল, লবণের গল্প পড়নি? লবণের সেই ঐতিহাসিক গল্পের স্মৃতিচারণ করতেই তোমাকে সামান্য লবণ খাইয়ে দিলাম আর কি। পাশ থেকে তার সমবয়সী আরো একজন মেয়ে এসে বলল, তুমিও না এত বোকা মানুষ হয়, চিনি এবং লবণের মাঝে পার্থক্যই করতে পারো না? তাদের উপহাস উপেক্ষা করে উল্লাসী খুব কষ্টে মুখ ভর্তি লবণ গিলে ফেলতেই দরজা ঠেলে এক গ্লাস পানি হাতে ঘরে প্রবেশ করলো অর্পা। অনা এবং চৈতালির করা কার্যকলাপে তাদের সামান্য ঝেড়ে সে এগিয়ে এলো ভাই এবং ভাইয়ের বউর দিকে। পানির গ্লাস ভাইয়ের বউর দিকে বাড়িয়ে দিয়ে বলল, ইস কি একটা অবস্থা, মেয়ে দুটো আচ্ছা পাজি হচ্ছে দিন দিন। আর মেজবা তুইও দেখছিস যে ওরা এসব করছে, তখন ওদের নিষেধ করবি না? এক পর্যায়ে মুখ খুললো মেজবা, গম্ভীর গলায় বলল, আমি কি করে জানবো ওরা চিনি না লবণ খাওয়াচ্ছে? অর্পা বলল, তাও তো কথা। এই উল্লাসী কতটুকু খাইয়েছে রে, খারাপ লাগছে কি? অর্পার করা প্রশ্নে মাথা ঝাঁকালো উল্লাসী, যার অর্থ ঠিক বোধগম্য হলো না অর্পার। তবুও গলা হালকা প্রশস্ত করে ঘরে থাকা সকলের উদ্দেশ্যে চেঁচিয়ে কিছু একটা বলতে একে একে ঘর ছেড়ে বেরিয়ে গেল ভিড় জমানো সকলে। তারপর ভাইয়ের হাত ধরে তাকে উঠিয়ে বাইরে টেনে এনে বলল, তুই আপাতত বাইরে থাক, ঘরে আমার কিছু কাজ আছে, কাজ হয়ে গেলেই তোকে ডাকবো। মেজবা বলল, ঠিক আছে। লম্বা বারান্দায় ধরে এগুলো মেজবা। বুকের ভেতরটায় প্রচুর ছটফট করছে তার। মনে চলা কথাগুলো দ্রুত গতিতে বারবার কানে এসে ঠেকছে। এমনটা তার সঙ্গে শেষ কবে হয়েছিল মনে করার চেষ্টা করলো মেজবা। দেশ ছেড়ে প্রথম যেদিন পা রেখেছিল বিদেশের মাটিতে, সেদিন ঠিক এমন অদ্ভুত অনুভূতি হচ্ছিল তার সাথে। নিজের দেশ ফেলে অচেনা অজানা এক দেশে পাড়ি জমানোই এই অদ্ভুত অনুভূতিটা হওয়া অস্বাভাবিক ছিল না। তবে আজ হচ্ছেটা কি এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে? বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। খানিকক্ষণ আগে গরমের সেই ব্যবসা ভাবটি এখন আর নেই। জানালার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকে পুরো ঘর শীতল করে তুলছে। হাড় কাঁপানো ঠান্ডা না হলেও বাতাসের তীব্রতার কারণে খানিকক্ষণ পরপর শরীরে কাটা দিয়ে উঠছে উল্লাসীর। সাথে মেঘের গর্জনে ভয়ে বুকটা কেঁপে কেঁপে উঠছে। উল্লাসী মনে মনে বলছে, সুহা কি করছে এখন? মেঘের ডাকে ভয় পাচ্ছে না তো? ভয় পেলেও কি ছোট মা তাকে নিজের বুকে চেপে ধরেছে, যেমনটা সে পরম মমতায় বুকে আঁকড়ে ধরতো সুহাকে? হ্যাঁ, ছোট মা কথা দিয়েছে তাকে, বিয়েটা করলেও খোকনের মতো সুহাকেও ভালোবাসবেন তিনি। তাহলে আজ নিশ্চয়ই সুহা এবং খোকন দুজনকে একসাথে বুকে আঁকড়ে নিয়ে বসে রয়েছেন ছোট মা। আর এদিকে মেজবা বলল, তোমার নাম যেন কি? পুরুষালী কণ্ঠ কানে আসতে সম্মুখে চাইল উল্লাসী। কাপা গলায় জবাব দিল উল্লাসী। মেজবা বলল, কে রেখেছে এই নাম? উল্লাসী বলল, মা। মেজবা বলল, তোমার মাকে তাহলে দেখতে হচ্ছে, অদ্ভুত এক নাম রেখেছেন উনি। উল্লাসী, গ্রামের এক মহিলার মাথায় এমন নাম এলো কি করে তা সত্যিই ভাবাচ্ছে আমায়। উল্লাসী বলল, আমার মা গ্রামের ছিলেন না, ওনার বাবার বাড়ি ঢাকায়। বাবাকে বিয়ে করার পর উনি গ্রামে চলে এসেছেন। মেজবা একটি চেয়ারে টেনে উল্লাসীর মুখোমুখি বসে বলল, ইন্টারেস্টিং, লাভ কেস নাকি? উল্লাসী বলল, হুম। মেজবা বলল, গ্রেট, কই ভাবেন তোমরা? প্রশ্নটি প্রচুর কষ্ট দেয় উল্লাসীকে, তবুও জবাব দিতে হয়। যেখানে সকল প্রশ্নের উত্তর আছে সেখানে তার এই প্রশ্নের উত্তর থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তবে এই প্রশ্নটির উত্তর না থাকলেই হয়তো বা ভালো হতো। উল্লাসী বলল, 3 ভাই বোন। মেজবা বলল, ওহ, চোখের কাজল লেপটে পুরো মুখ ছড়িয়ে গেছে তোমার, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো তুমি, অপাশটাই ওয়াশরুম। মেজবা হাতের ইশারা করতে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে এগুলো উল্লাসী। লোকটিকে দেখতে দানব দানব হলেও কথা বলার ভঙ্গি অত্যন্ত মনোরম। ম্লান হেসে আয়নায় নিজের চেহারা দেখে আটকে উঠল উল্লাসী। বাড়ি ছেড়ে আসার সময় কেঁদেছিল সে। বাবা এবং সুহাকে চেপে ধরে প্রচুর কেঁদেছিল।
তবে তাতে কাজলের এমন ভয়ঙ্কর অবস্থা হবে তা মোটেও ধারণাই ছিল না তার। বালতিতে জমানো পানি থেকে এক চুল পানি উঠিয়ে খুব দ্রুত চোখে মুখে দিল উল্লাসী। আশেপাশে খুঁজে সাবানের সন্ধান না পেয়ে হতাশ হয়ে শাড়ির আঁচল দিয়ে কাজল মোছার কাজে লেগে পড়লো সে। মেজবা বলল, নিচে শুতে সমস্যা হবে না তো তোমার? গামছায় চোখ মুখ মুছে মেঝেতে বিছানার চাদর দিকে তাকিয়ে উল্লাসী ধীর গলায় বলল, না। মেজবা বলল, গুড, শুয়ে পড়ো এখানে। স্বস্তির নিঃশ্বাস পেলে ঘরের আলো নিভিয়ে বিছানায় এসে শরীর মেলে দিল মেজবা। সারাদিনের চিন্তা এবং ক্লান্তির চোটে ঘুম চোখ জোড়া আচ্ছন্ন হয়ে আছে তার, তাই বিছানায় শুয়া মাত্রই ঘুমের রাজ্য পাড়ি জমালো সে। অপরদিকে খানিকক্ষণ গামছা হাতে সেখানেই দাঁড়িয়ে থাকার পর অন্ধকার ঘরে হাতড়িয়ে হাতড়িয়ে সামনে এগোলো উল্লাসী। ছোট মার কথা মতো স্বামীর একটি কথাও অগ্রাহ্য করা যাবে না, তাতে উপরওয়ালাও নারাজ হবে। শুধু শুধু উপরওয়ালাকে নারাজ করে কি লাভ? দীর্ঘশ্বাস ফেলে একদণ্ড ভেবে পরনের শাড়ি খুলে ফেলে ভেতরের গহনাদি খুলে তা মাথার কাছে রাখলো উল্লাসী। তারপর নিশ্চিন্ত মনে নিদ্রার আয়োজন করলো। ভয় লাগছে তার, অচেনা এক বাড়িতে এই প্রথম একা রয়েছে সে, না আছে সাথে সুহা আর না বাবা। আর এদিকে বউ নিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত বেশি হয়ে যাবার কারণে বাড়ি না ফেরার সিদ্ধান্ত নিল চৈতালি। একদম কাল সকালেই না হয় বাড়ি ফেরা যাবে, তবে বাবাকে খবরখানা পৌঁছে দিতে হবে। ওনার ঘর ছেড়ে বেরিয়ে চৈতালি এখন আলাউদ্দিন শেখের ঘরের দিকে। ও ঘরে একটি টেলিফোন রয়েছে, যা দিয়ে বাড়ির বাইরে থাকা সকল সদস্যের সাথে খবরাখবর নেওয়া হয়। তাদের বাড়িতে অবশ্য একটি টেলিফোন রয়েছে, তবে তা বেশ পুরোনো আমলের, দাদার কালের। গুনগুনিয়ে গান গাইতে গাইতে ধীর পায়ে লম্বা বারান্দায় ধরে এগোচ্ছিল চৈতালি। আচমকা পেছন থেকে হালকা টান অনুভব করলো সে। কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারাচ্ছন্ন এক ঘরে নিজের উপস্থিতি টের পেয়ে আটকে উঠল বুকের ভেতরটা। তবে পর মুহূর্তে ঘাড়ে পড়া একটি চিরচেনা নিঃশ্বাসের আত্মায় পানি ফিরে এলো তার। ঠোঁটে ফুটলো একরাশ মিষ্টি হাসি, তারপর বলল, খুব প্রেম প্রেম পাচ্ছে বুঝি? জবাবে চৈতালির কানে ঠোঁট ঠেকিয়ে ফিসফিসিয়ে মুবিন বলল, ভালোবাসি। পরম আবেশে চৈতালি চোখ জোড়া বুঝে সজোরে কিছু নিঃশ্বাস ছেড়ে পেছন ফিরে জড়িয়ে ধরলো মুবিনকে। 2 মাস আগে রোজার ঈদের ভেতর শেষ দেখা হয়েছিল মুবিনের সঙ্গে। তারপর মাঝে মধ্যে টেলিফোনে কথা হলেও তার স্থায়িত্বকাল খুব বেশি দীর্ঘ ছিল না। তবে ভালোবাসার দূরত্ব থাকা উচিত। দূরত্ব কখনোই ভালোবাসা কমাতে পারে না, সম্পর্ক নষ্ট করতে পারে না। এতে শুধু ভালোবাসা বাড়ে, যে ভালোবাসা নেই কোনো পরিসীমতা। মুবিন বলল, কাঁদছো? মুবিনকে ছেড়ে তার মুখোমুখি দাঁড়িয়ে চৈতালি বলল, তোমার জন্য কাঁদতে আমার বইই গেছে। মুবিন বলল, না কাঁদলেই ভালো, এখন কাঁদতে দেখলে মার একটাও মাটিতে পড়বে না। তা বই পেয়েছো? চৈতালি বলল, পেয়েছি। নিজে না দিয়ে ওনাকে দিয়ে দেয়ানোর কি দরকার ছিল? আবার ওকে এও বলেছো নাকি চৈতালিকে? হেসে উঠল মুবিন। 2 হাতে চৈতালির কোমর চেপে তাকে শরীরের সাথে লেপটে নিয়ে বলল, আর নিজে যে আমাকে পানিতে চুবানি খাওয়ালে তা কিছুই না। চৈতালি বলল, ইস, নিজে কেন আমার উপর চোখ রাঙালেন? মুবিন বলল, আর নিজে যে বললে আমার নাকি ভার্সিটিতে কাকে মনে ধরেছে। চৈতালি বলল, তো ধরেনি। কাউকে মনে না ধরলে আমাকে ছাড়া দিনের পর দিন কিভাবে কাটাও তুমি? কষ্ট হয় না একটু বুঝি? মুবিন বলল, হয়তো, প্রচুর কষ্ট হয়, তাই তো একবার কাছে পেলে সবটা একেবারে উসুল করে লেগে পড়ি। বলে চৈতালির গালে এলোপাথারি চুমু দিতে শুরু করতে নিজেকে মুবিনের বাহুডোর থেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল চৈতালি। 2 হাতে মুবিনের ঠোঁট চেপে ধরে লাজুক এক হাসি ঠোঁটে ফুটিয়ে সে বলল, কেউ দেখে ফেলবে তো, দেখি ছাড়ো। আজ রাতে এখানে থাকবো তো বাবাকে জানাতে হবে, বেশি রাত হয়ে গেলে আবার তোমার আব্বা শুয়ে পড়বেন। হাতের বাঁধন শিথিল করে মুবিন বলল, তাহলে চাচাকে একটা খবর দিয়ে দ্রুত ছাদে চলে এসো, আমি অপেক্ষা করব। চৈতালি বলল, মোটেও না, ঘুম ভেঙে ওনা আমাকে কাছে না পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। মুবিন বলল, আরে উঠবেই না, সারাদিন প্রচুর দূরঝাপ করেছে, শুলেই দেখবে ঘুমে তলিয়ে গেছে। চৈতালি বলল, জি না, আপনার চালাকি আমি খুব ভালো করেই বুঝি। জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করে যান, ঘুমিয়ে পড়ুন। নিজেকে মুবিনের হাত থেকে ছাড়িয়ে দৌড়ে অন্ধকারে মিশে গেল চৈতালি। মুবিন গ্রামে এলে বুকের ভেতরটা সবসময় ছটপট করতে থাকে তার। এই বুঝি মুবিন আসবে আর তাকে ভাসিয়ে নিয়ে যাবে ভালোবাসার অথৈ সাগরে। এত সুখ কেন ভালোবাসায়? দরজায় কড়া নাড়ার শব্দে ঘুমে ব্যাঘাত হয়ে আর মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে দরজার দিকে এগুতেই মেঝেতে গুটিসুটি মেরে শুয়ে থাকা উল্লাসী নজরে এলো মেজবাহের। মেয়েটির গায়ে ব্লাউজ এবং পেটিকুট ছাড়া তৃতীয় কোনো বস্ত্র নেই। বিয়ের শাড়ি পরে রয়েছে মাথার কাছে। দীর্ঘশ্বাস ফেলে উল্লাসের দিক থেকে নজর সরিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ওনার উদ্দেশ্যে সে বলল, নিচে আসছি, তুই যা। তারপর এগুলো ওয়াশরুমের দিকে। চোখে মুখে কোনো রকম পানির ঝাপটা মেরে আবারও ফিরে এলো ঘরে। উল্লাসীর পাশে দাঁড়িয়ে গলা উঁচিয়ে ডেকে উঠল তাকে। মোটা পুরুষালী গলায় নিজের নাম উচ্চারিত হচ্ছে শুনেও চোখ মেলল না উল্লাসী। গতকালকে সারাদিনের ধকলের পর মেঝেতে শরীর মেলে দেওয়ার পর পরে শরীরের ব্যথায় পুরো শরীর চিনচিন করছিল তার। ব্যথা জর্জর শরীর নিয়ে কখন ঘুমে তলিয়ে গিয়েছিল সেটিও অজানা। তবে আপাতত ঘুমের ভাব কাটিয়ে উঠতে ইচ্ছা করছে না তার। আরও কয়েক দণ্ড শুয়ে শুয়ে শোয়ার সঙ্গে কাটানো মধুর কিছু সময়ের স্মৃতিচারণ করতে মন উঠে পড়ে লেগেছে। মেজবা বলল, এই উল্লাসী, উঠো, উঠে দ্রুত তৈরি হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। মেজবার অনুপস্থিতিতে খানিকক্ষণ ভেবেই কাটানোর পর চোখ জোড়া মেললে চারপাশটায় নজর দিল উল্লাসী এবং প্রায় সাথে সাথেই বুকের ভেতরটা কেঁপে উঠল তার। তার স্বামী তাকে ডাকছিল, অথচ সে তার কথায় অবাধ্য হয়ে নিশ্চিন্তায় সেভাবেই পড়ে রয়েছিল। তার এই কাজের ফলে উনি কি অসন্তোষ হবেন? আর অসন্তোষ হলেই বা কি করবেন? বকবেন নাকি মারবেন? আতকে ওঠা মন নিয়ে দ্রুত উঠে দাঁড়ালো উল্লাসী। মেঝেতে বিছানার চাদর এবং বালিশ উঠিয়ে শাড়ি গায়ে জড়াতেই ঘরে আগমন ঘটল মোর্শেদা বেগমের। এক নজরে ছেলের বউকে অদ্যপান্ত দেখে তিনি বললেন, মেজবা তোমার সঙ্গে কোনো বাজে ব্যবহার করেছে কি? হঠাৎ এমন প্রশ্নে ঘাবড়ে গেল উল্লাসী। ঢুক চেপে ধীর গলায় বলল, কোনো বাজে ব্যবহার তো করিনি।
অস্থির মনে শান্তি ফিরে পেলেন মুর্শেদা বেগম। এগিয়ে এসে উল্লাসীর চুলে হাত রেখে জানতে চাইলেন, গোসল দাওনি? উল্লাসী বলল, উহু। মুর্শেদা বেগম বলল, কেন, তেমন কিছু কি হয়নি? মুর্শেদা বেগমের ছোড়া প্রশ্ন ঠিক বুঝে উঠতে পারল না উল্লাসী। মেজের দিকে তাকিয়ে সে হাতের নখ কচলাতে শুরু করতে ওপাশ থেকে মুর্শেদা বেগম আবারও বললেন, পাক পবিত্রতা আল্লাহর নেয়ামতের অংশ, এসব করার পর সবসময় গোসল করে নাপাক শরীর পবিত্র করে নিবা, বুঝেছ? মাথা নেড়ে উল্লাসী সম্মতি জানাতেই তার শাড়ির দিকে নজর দিলেন মুর্শেদা বেগম। ঠোঁটে হালকা হাসি রেখা ফুটিয়ে বললেন, শাড়ি পরতে জানো না? উল্লাসী বলল, উহু। মুর্শেদা বেগম বলল, সমস্যা নেই, তুমি গোসলের জন্য ঢুকো, আমি ওর পাকে পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, কলাপাতা রঙের শাড়িটা পরবে, মেজবার পছন্দের রং ওইটা। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন। আর অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।